স্বাগত বাংলাদেশ এখনে। আপনাদের সঙ্গে আছি আমি শিবব্রত বর্মন। আলোচনার জন্য স্টুডিওতে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি এবং আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত মুন্না। স্বাগত আপনাদের। নীলুফার মনি, আপনাকে দিয়েই শুরু করি। পত্রিকার খবরে বলা হচ্ছে একটা মধ্যবর্তী নির্বাচনের হিসাব নিকাশ করছে সরকার। যদি পত্রিকার খবর সত্যি হয়ে থাকে, বিএনপির জন্য এটা কতটা সুসংবাদ? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন প্রত্যেকে আমার শুভেচ্ছা অভিনন্দন। বিএনপি তো চাওয়ারই ছিল মধ্যবর্তী নির্বাচন, কিংবা বিএনপি যখন 2013 সালের ইলেকশনটা নিয়ে বর্তমান সরকার খুব তোড়জোড় করছিল, তখন বিএনপির একটাই দাবি ছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। তারপরে যখন দাবিতে মিলল না, বিএনপি সেই নির্বাচনে যায়নি। তারপরে ওনারা কি করলেন? ওনারা 154টা সিটে বিনা নির্বাচনে সিলেক্টেড এমপিদের মতো, মহিলা এমপিদের মতো ওনারা নির্বাচিত হয়ে আসছেন। তো 300 সিটের মধ্যে যখন 154টা সিটে নির্বাচন ছাড়া এমনিতেই পাশ করে, তখন তো এমনিই একটা সরকার নড়বড় থাকে। যদিও তারা বলেছে যে আইনের প্রয়োজনে, ঠিক আছে, আইনের প্রয়োজন আমরা মেনে নিলাম, কিন্তু আইনের প্রয়োজনটা হলে তো 3 মাসের মধ্যে আরেকটা আইন, যেটা বিএনপি সময় একবার হয়েছিল আপনি জানেন 1996 সালে, সেটার জন্য একটা নির্বাচনের দরকার ছিল। নির্বাচন করে তারপরে আইনটা আবার ঠিকঠাক করে দিয়েছে। এখন বিএনপির যেটা চাওয়ার সেটা যদি ফুলফিল হয়, অবশ্যই এটা বিএনপির জন্য খুশির সংবাদ। কারণ আমরা তো চাচ্ছি যে এই নির্বাচন, যেটা নির্বাচন গিয়েছে 2014 5ই জানুয়ারি, সেটা আমাদের কাছে এবং সমস্ত দেশবাসীর কাছে কোনো নির্বাচন না। একটি মধ্যবর্তী নির্বাচন নাকি একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন? কোনটি অগ্রাধিকার বিএনপির? অগ্রাধিকার অবশ্যই বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এটাই হচ্ছে বিএনপির মেইন জায়গাটা। তো এখন নির্বাচন যখন গভর্নমেন্ট দিবে, মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা করবে, তখন না আলোচনা হবে, তখন একটা জিনিস নিয়ে সংলাপ হবে। হঠাৎ করে একটা সরকার, আমরা যতই অবৈধ বলি, সরকার হঠাৎ বলা নাই কারণে এতদিন তো রাজি হয় না। এখন তারা যেহেতু তাদের মধ্যে থেকে এরকম আসছে যে মধ্যবর্তী নির্বাচন, আপনিও শুনছেন আমিও শুনছি, বিভিন্ন মিডিয়াগুলো বলছে, সেইখানে একটা চাইলেই তো আরেকটা ফুলফিল হয়, বা একটা নিয়ে বসলে আরেকটা নিয়ে আলোচনা হয়। তো সেইখানে আমি মনে করি রাজনীতির শেষ বলে কোনো শব্দ নাই। রাজনীতিবিদদের দেশ নিয়ে এবং জনগণ নিয়ে তাদের চিন্তাধারা যদি থাকে, তবে জনগণের মঙ্গল রক্ষার্থে যেটা করলে ভালো হয় সেটা নিয়ে, সেটার জন্য প্রথমে দরকার সংলাপ। আলোচনায় না বসলে বড় বড় দুটো দল, এখানে আওয়ামী লীগও অনেকবারই দেখেছে, অনেকভাবে আমাদেরকে কষ্ট দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের জন্য, মধ্যবর্তী অন্তর্বর্তী সরকারের জন্য। আওয়ামী লীগ, আমি যেটা বলছিলাম আপনার কথাই আসছি, আওয়ামী লীগ বহুভাবে আমাদেরকে নির্যাতন করে, নিষ্পেষণ করে, গুম করে, হত্যা করে আমাদেরকে সরাতে পারেনি। ওরাও যখন দেখেছে যে এই দুইটা দলের, তাদের দলের বাইরে বিএনপি ছাড়া বিকল্প কিছু নেই, বিএনপিও জানে যে আওয়ামী লীগ একটা বড় সংগঠন, সো দ্যাট আলোচনায় বসলে, সংলাপে বসলে দুই নেত্রী বা দুই জনের প্রতিনিধি তারা কোন বিষয়ে কথা বলবে, এটা তো তখন নিশ্চয়ই ক্লিয়ার করে বলবে আপনাদেরকে। ডক্টর হাবিবে মিল্লাত, সরকার একটি মধ্যবর্তী নির্বাচনের কথা ভাবছে কিনা? আপনি যেভাবে কথাটি বললেন, আমি সত্যি অবাক হয়েছি যে একটা অলৌকিক বিষয় নিয়ে আমরা আলাপ করছি, যে বিষয়ে কোনো বাস্তব ভিত্তি নেই। আজকে প্রথম আলো নামে একটি পত্রিকার, যেটি বাংলাদেশে অবশ্যই বহু প্রসারিত এবং প্রচারিত, তাতে একটি খবর ছাপা হয়েছে। খবরটি কেন ছাপা হয়েছে আপনি বুঝতে পারেন নাই? একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি আমি বুঝতে পারিনি, আমরা বুঝতে পেরেছি। কারণ হচ্ছে প্রথম আলো কাদের প্রতিনিধিত্ব করে? বর্তমান সরকারের যতগুলো, বাংলাদেশের সাথে কিছু ভালো কাজ করেছে, তো আমরা বলি অনেক করেছে, তারপরে কিছু একটাও প্রথম আলোতে পাবেন না। প্রথম আলোতে কি পাবেন? সেটা পাবেন আপনি হচ্ছে আওয়ামী লীগ সরকারকে কিভাবে ব্যতিব্যস্ত রাখা যায়, কিভাবে বিপদে ফেলা, এটা প্রথম আলোর ধর্ম। সেই প্রথম আলোতে যখন কথাটি ছাপা হয়েছে, প্রথমেই আমার মনে হয়েছে যে বিএনপি যখন এখন ভঙ্গুর অবস্থা রয়েছে, 3 ভাগে ভাগ হওয়ার পক্ষে, বিএনপির কর্মীদের চাঙ্গা করার জন্য প্রথম আলো একটা সুকৌশলে একটা ব্যবস্থা নিয়েছে, সেখান থেকে মধ্যবর্তী নির্বাচন। আমি আওয়ামী লীগের একজন নগণ্য কর্মী হিসেবে বলি, আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা 2019 নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনের কথা চিন্তা করেন না। সরকার মধ্যবর্তী নির্বাচনের কথা ভাবছে না, আপনি বলছেন? চিন্তাও করে না।
2019 সনের আগে কোনো নির্বাচন আওয়ামী লীগ মনে করে না 2019 সনের গণতান্ত্রিক ধারাবাহিকতায় আমরা চলতে চাই এবং 2019 সনের নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা জিতে জনগণ যাদেরকে জিতিয়ে নিয়ে আসবে, তারা 2019 সন থেকে দেশ পরিচালনার দায়িত্ব পাবে। 19 সনের আগে কোনো নির্বাচন নেই, এটা স্পষ্টভাবে বলে দিয়ে গেলাম, আপনার সামনে বলে দিয়ে গেলাম। 2019 সনের আগে যতবার আসবো ততবার একই কথাই বলে যাব এবং আওয়ামী লীগের নীতি নির্ধারকরা একই কথাই বলবে। এটা হচ্ছে প্রথম আলোর কৌশল। এই কৌশল যারা বুঝতে না পারে তাদের রাজনীতিতে না থাকাটাই ভালো। আরো দু একটা কথা আমি বলে নেই, যেমন বলেছে সাংবিধানিক ধারাবাহিকতা, সাংবিধানিক ধারা 3 মাসের মধ্যে নির্বাচন। এমন কি আমি তো এটা বিশ্বাসই করি না সাংবিধানিক ধারাবাহিকতা। অবশ্যই 5 বছর পর পর নির্বাচন হবে, এইটাই সাংবিধানিক ধারাবাহিকতা। এবং বিএনপি উনি যে বললেন 3 মাসের মধ্যে বিএনপি নির্বাচন দিয়েছিলেন, উনিও কিন্তু সঠিক কথাটি বলেননি। বিএনপি নির্বাচন কিন্তু হয়েছিল 4 মাসের মাথায়, যদি আপনি ডেটের হিসাব করেন। সুতরাং এবং সংবিধান আমি পড়েছি কোথাও 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এমন কোথাও নাই, পুরো সংবিধান আমার পড়া আছে। উনিও পড়েছেন, সংসদ সদস্য ছিলেন, এই ধরনের কথাবার্তা কোথাও লেখা আছে আসলে নাই। তো সুতরাং আপনারা যেভাবে চিন্তা করছেন সেভাবে হওয়ার সম্ভাবনা নাই। আমরা আলাপ করতে পারি কিভাবে 2021 সনের মধ্যে বাংলাদেশ একটি মধ্যমায়ের দেশে পরিণত হবে, কিভাবে আমরা আরেকটু এগিয়ে যেতে পারবো, এটা আমরা আলাপ করতে পারি। আমরা কখনোই এটা আলাপ করতে পারি না যে মধ্যবর্তী নির্বাচন, এটা হচ্ছে মানুষের অলিক কল্পনা। এই কল্পনাকে নিয়ে বেশি দূর বাড়তে দেওয়া না, টকশোর সময় নষ্ট করা। ডক্টর মিল্লাত, সরকারের মধ্যবর্তী নির্বাচন দেওয়ার এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই, আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু কৌশলগত কারণে কোন সরকার একটি মধ্যবর্তী নির্বাচনের কথা চিন্তা করতে পারে, কৌশলগত কারণে সরকার চিন্তা করতে পারে কিনা, এই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই। ওকে, আমি একটি ব্রেক নিয়ে ফিরছি, পরে আরো আলোচনা করব। ধন্যবাদ। নিচ্ছি 50 সেকেন্ডের বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। নীলুফার মনি, বিএনপির নেতারা খালেদা জিয়া সহ ইদানিং আর তত্ত্বাবধায়ক সরকার শব্দটি উচ্চারণ করেন না। আপনারা কি আপনাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে এসেছেন? আমি তো আপনাকে বললাম সময়ই বলে দিবে। সংলাপে যদি অ্যাডভান্স না হয় কার সাথে কি নিয়ে আলোচনা করবে? 5 বছর যাবত তো বিএনপি চাচ্ছে বিভিন্নভাবে সংলাপে বসার জন্য, এটা এভরিবডি নোস। এখন উনি যে কথাটা বললেন যে কেন বসতে হবে, বিএনপির দাবিটি কি, কেন সংলাপে বসতে হবে? সংলাপের জন্য তো একটা দাবি থাকতে হবে। অবশ্যই সংলাপে কান টানলেই কিন্তু মাথাটা আসে। আপনি যদি মাথা দিয়েই সবকিছু করতে চান তাহলে আপনাকে কোনো না কোনো ভাবে সরি টু সে টানতেই হবে। সো সংলাপে বুঝলেই বোঝা যাবে, বসলেই বোঝা যাবে যে কি কার কোনটা ডিমান্ড, সেটা যদি জনগণ রিলেটেড হয়। উনি যে কথাগুলো বললেন মুন্না ভাই, যে প্রথম আলো তাদের প্রতিনিধিত্ব করে না, আমরা কিন্তু জানি। আজকের প্রথম আলোটা উনি যেমন পড়েছেন, আমিও পড়েছি, আপনিও নিশ্চয়ই হয়তো পড়েছেন। সেটা হলো যে প্রথম আলো কিন্তু বিএনপিকেই বাস দিয়েছে গভর্নমেন্টের পক্ষে গিয়ে। প্রথম আলো কখনোই বিএনপির পক্ষে কথা বলে আমি দেখিনি। উনি যে কথাটা বললেন যেটা হলো যে বিএনপি ভেঙে যাবে, প্রথম আলো কিন্তু এই মেসেজটা দিয়েছে। এটা কিন্তু বিএনপির জন্য কোনো ভালো কোনো মেসেজ না। এবং বিএনপি ভেঙে যাবে, আমি প্রথম আলো মেসেজ আমি তো একবার বলি না, আপনি বলেন না, কিন্তু প্রথম আলো লিখেছে, আমি আপনার কথা বলছি। আমি বলি প্রথম আলো লিখেছে হচ্ছে এই যে মধ্যবর্তী নির্বাচন বিএনপি কে চাঙ্গা করার জন্য, এইটাই বলেছি। বিএনপি ভাঙে, ওটা আমার কথা, আমি বলিনি। প্রথম আলো লিখেছে যে বিএনপি এর মধ্যে বিএনপি ভাঙার একটা ষড়যন্ত্র হচ্ছে, তারপরে বিএনপি যদি ভাঙতে পারে দেন ইলেকশন দিবে গভর্নমেন্ট। প্রথম আলো সহ কয়েকটা পত্রিকাগুলো যারা লিখার চেষ্টা করে জনগণকে ছুঁয়ে, তারাও চেষ্টা করে যে কিছুর মধ্যে কিছু সত্যতা না থাকলে তো আর লেখা যায় না। চেষ্টা করেছে, এই সরকার কম করে নাই বিএনপি ভাঙার জন্য, কিন্তু এখন পর্যন্ত আজকে 6-7 বছর বিএনপি কিন্তু ওইভাবে ভাঙতে পারে না। বিএনপি যেটা ভেঙেছিল বি চৌধুরী বা অলি আহমেদ, সেটা কিন্তু বিএনপি ক্ষমতার সময়। সো এইখানে তারা যদি বৃষ্টি হয় তবে আমি খেলতে যাব না, এরকম অনেকটা কথা। তো এখন প্রথম আলোর ওই কথায় আমাদের কিছু আসে যায় না, কারণ প্রথম আলো আমাদের পক্ষে লেখে নাই। প্রথম আলো বিএনপির মনোবল ভাঙার জন্য লিখেছে। আপনি কোনো সম্ভাবনা দেখছেন না? প্রশ্নই আসে না। যদি বিএনপি ভাঙে তাহলে নির্বাচন একটি মধ্যবর্তী নির্বাচন হবে। না, বিএনপি ভাঙার জন্য আমি কোনো জ্যোতিষী না, গণক না, আমি একজন রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করছি। পত্রিকা রিপোর্ট অনুযায়ী পত্রিকা অনেক কথাই লিখে, সব কথাই সবার মিলে না, একমাত্র গড় ছাড়া আমি মনে করি না সবার কথা মিলে। এই জায়গায় আমি বলতে চাই যে নির্বাচন দিবে কিনা, গভর্নমেন্ট কতটা চাপে পড়লে, গভর্নমেন্ট ওনার কথাই সত্যি, নরমাল কেউ দেয় না, কেউ দিবে না। গভর্নমেন্ট কতটা চাপে পড়লে, গভর্নমেন্ট তো আন্তর্জাতিক ভাবে একটা পঙ্গু গভর্নমেন্ট, কোথাও গিয়ে তারা ফেস করতে পারছে না। কোথায় এই যে দেখেন গত 1 সপ্তাহ আগে মাননীয় প্রধানমন্ত্রী লন্ডন গিয়েছে। সরকার এই মুহূর্তে চাপে আছে, আপনারা চাপে রাখতে পেরেছেন সরকারকে? শুনেন, সরকারের চাপে বলতে শুধু
একটা বিরোধী দল বা কিছু তারাই চাপে রাখতে পারে না। সরকার অবশ্যই চাপে আছে, সব দিক থেকে চাপে আছে। কারা রেখেছে আজকে আমি সরকারকে চাপে? আপনাকে, উনি যেমন প্রথম আলোর কথাটা বললেন, আমি আজকে উনাদের পক্ষের একটা পত্রিকা, বাংলাদেশের একটা ট্যাবলেট পত্রিকা, যেটা বাংলাদেশ প্রতিদিনে প্রথম পেজের, আমরা তো দেখি পত্রিকার অর্ধেক কিন্তু এখন অ্যাডভার্টাইজমেন্ট থাকে, আর অর্ধেকের মধ্যে যে 7টা রিপোর্ট, 7টা রিপোর্টের মধ্যে 7টাই আমি মনে করি যে 6.5টাই নেগেটিভ রিপোর্ট। সেই রিপোর্টগুলো এরকম যে আজকে আপনি যেটা আমি একটি রিপোর্ট বলেন, একটুখানি একটি রিপোর্ট বলছি, বলুন। সরকারি ব্যাংকের নীতিমালা এখন ঋণ নাও মেরে দাও, জিয়াউদ্দিন বাবলু বলেছেন। 2 নাম্বার জিয়াউদ্দিন বাবলু কে? নেগেটিভ, আমি পরে বলছি কে উনি? আপনি, আমি আপনার প্রশ্ন, BNP এখন আপনার তে? সময় বলেন না, আপনি। না, উনি তো আওয়ামী লীগের কেউ হুমকির না। মুখে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, পিএসসি, দুর্নীতি দমন, তথ্য মানবাধিকার, নির্বাচন কমিশন, অডিট কার্যালয়। সন্ত্রাসীদের 3 নম্বর, সন্ত্রাসীদের দখলে রাজুক, 1200 কোটি টাকা টেন্ডার নিয়ে 17 গ্রুপের তুলকালাম। 4 নম্বর হলো 10 মামলায় লতিফ সিদ্দিকীর জামিন। 5 নম্বর হলো 7 দিনেও ফেরেননি নায়েক রাজ্জাক। আর 7 নম্বর হচ্ছে ইয়াবার নিরাপদ বাহক হচ্ছে পুলিশ, পুলিশকে সরকারের। তারপরে বলি একটা যেটা পজিটিভ, সেটা না বললে যে খেলাটা এখন চলছে বাংলা ধুলাইয়ের অপেক্ষা। এই অর্ধেক পাতার পত্রিকা, নীলুফার মনি, আমি আরেকটি যোগ করি, আরেকটি সংবাদ যোগ করি। পচা গম কিনে পচা গম গুদামে কিনে। ভরে রাখা হচ্ছে। আপনার দল কি প্রতিবাদ করছে? আপনার দল কি এ নিয়ে মাঠে নেমেছে, প্রতিবাদ জানাচ্ছে, মিছিল করছে, বিক্ষোভ করছে? আপনার দলের এই মুহূর্তে ভূমিকাটি কি? শোনেন, আমি তো দলের একজন প্রতিনিধি, আমি যে কথাটা বলবো এটাও কিন্তু একটা কথা। পচা গম নিয়ে একজন খাদ্যমন্ত্রী যখন এই দেশের সরকার বলে যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, খাদ্যে যদি স্বয়ংসম্পূর্ণ হই তাহলে কিন্তু গম আসার কোনো প্রশ্ন আসে না। গম এইভাবে গত মাসেও টনকে টন, শত হাজার লক্ষ টন চাল আসছে, গম আসছে। এবং এই যে টিআরজিআর কাবি খাওয়ার জন্য বরাদ্দ, এমপি মন্ত্রীদের জন্য সুখের জন্য যে গমটা আনা হয়েছে জনগণকে খাওয়ানোর জন্য, এই পচা গম, গভর্নমেন্ট তো এরকমই, ওই পচা গম যেমন নিয়ে আসছে এই গভর্নমেন্টের চেহারাটা নীলুফার ওইরকম। মনি, আপনার So, দল কবে জনগণের এই সব দাবি দাওয়া নিয়ে আন্দোলন শুরু করবে? আমি একটি বিরতি নিয়ে ফিরছি, কথা বলবো আরো। অতিথিদের সাথে আরো কথা হবে একটি বিরতির পরেই, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব হাবিবে মিল্লাত, আপনি বর্তমান 10ম সংসদের একজন সংসদ সদস্য। সংসদে আপনি বিরোধী দলের কি ভূমিকা দেখতে পান? আজকে আমরা আলোচনা করছিলাম, মনি আপা কিছু কথা বলেছে, তারপরে ওই কথায় আসছে। সেটা উনি বলেছেন যে বিএনপি ভাঙার চেষ্টা করা হয়েছে, বিএনপি যখন ক্ষমতায় ছিল বিএনপি ভেঙেছে। কিন্তু আসলে কি বিএনপির ভাঙার অবস্থা এখন আছে? আপনি বলেন। কেন নেই? বিএনপিকে রাজপথে দেখি আমরা? বিএনপি কোনো মিছিল করতে দেখেছেন গত 6 মাসে? বিএনপি কোনো রাজনৈতিক আন্দোলন জনগণকে সম্পৃক্ত করে দেখেছেন? বিএনপি কি সেই বিএনপি আছে? একসময় যে মুসলিম লীগ ছিল, বিএনপির অবস্থা তো সেরকম হয়েছে। সুতরাং বিএনপিকে ভাঙার জন্য তো এখন মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হচ্ছে, যে এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আমি যেটা বলতে চাই, মনি আপা বলছেন আন্তর্জাতিকভাবে পঙ্গু। পঙ্গু শব্দটার অর্থ যদি এটা হয়ে থাকে যে আমরা ধরেন স্থল সীমান্ত চুক্তি করে ইন্ডিয়ার কাছ থেকে 162টার মধ্যে 111টা ছিটমহলের অধিকার নিয়েছি, পঙ্গুত্ব যদি বলতে এটা বোঝানো হয়ে থাকে যে আমরা 27,000 একর জমির মধ্যে 20,000 একর জমি পেয়েছি, পঙ্গুত্ব বুঝি বোঝা যায় যে 2টা সীমান্ত চুক্তি, সমুদ্র বিজয় আমরা করেছি মায়ানমার এবং ইন্ডিয়ার কাছ থেকে, কিংবা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন কিংবা সিপি এর সভাপতির পদ আমরা নিয়ে এসেছি, জাতিসংঘের মানবাধিকার সংস্থার সদস্যপদ আমরা পেয়েছি। এই যদি পঙ্গুত্ব হয় তাহলে বাংলাদেশকে তো আরো বেশি করে পঙ্গু হবে, এবং পঙ্গু শব্দটা ডেফিনেশনই চেঞ্জ হয়ে যাবে। তা আপনি যেটা বলছিলেন যে বিরোধী দল কি, বিরোধী দলের ভূমিকা সংসদে কতটা পালন করছে বলে আপনি মনে করেন? এইটা আমাকে জিজ্ঞেস না করে উনি একজন জিয়াউদ্দিন বাবলুর কথা বললেন। আপনি দেখেছেন পত্রিকায় জিয়াউদ্দিন বাবলু সরকারের বিরুদ্ধে কথা বলছেন। জিয়াউদ্দিন বাবলু কিন্তু জাতীয় পার্টির মহাসচিব, উনি কিন্তু আমার পার্টি করেন না, উনি কিন্তু সরকারের বিরুদ্ধে, উনি কিন্তু দায়িত্ব পালন করার চেষ্টা করছেন। আর জাতীয় পার্টি যে কথাটি বলেছে যে শুধুমাত্র বিরোধিতার স্বার্থে বিরোধিতা নয়, যে সমস্ত কথা জনস্বার্থে যাবে সেগুলো সাপোর্ট করব, যেগুলো জনস্বার্থে আসবো না তার বিরোধিতা করব। এই জন্য আমরা মাঝে মাঝে তাদেরকে ওয়ার্ক আউট করতে দেখি। এখন তাদের নেতৃত্ব তাদেরকে ডিসাইড করতে হবে, এ ব্যাপারে আওয়ামী লীগের কোনো দায়িত্ব নেই। এখন কেউ যদি শক্তিশালী বিরোধী দল হতে না পারে, আওয়ামী লীগ কি, কিংবা আজকে যদি বিএনপি রাজপথে আন্দোলন করতে পারে, বিএনপি সংগঠিত হতে না পারে, আওয়ামী লীগের কি দায়িত্ব বিএনপিকে সংগঠিত করবে কিংবা জাতীয় পার্টিকে পরামর্শ দিবে? বরঞ্চ এটা না করে তো আওয়ামী লীগের জন্য ভালো, তারা আরো ভালোভাবে থাকবে, তারা আরো ভালো করে প্ল্যান করতে পারবে দেশকে কিভাবে আমরা উন্নত শিখরে নিয়ে যেতে পারি, কিভাবে মানুষের স্বাস্থ্য সেবা দিতে পারি, কিভাবে মানুষকে শিক্ষা ব্যবস্থা সুন্দর করতে পারি, কিভাবে মানুষের মৌলিক চাহিদা করতে পারি, কিভাবে খাদ্য সম্পূর্ণ করতে পারি, কিভাবে আমরা মানুষের মুখে 3 বেলা খাবার তুলে দিতে পারি। এই কাজগুলো আমরা ভালো করে করতে পারবো। এবং আমরা চাই
যে ক্ষমতার ধারাবাহিকতা এবং বাংলাদেশে একটি শান্তিপূর্ণ সহাবস্থান, এটা যদি বাংলাদেশে থাকে ইনশাআল্লাহ বাংলাদেশের যে প্রবৃদ্ধি 6.2% এবার 7% হয়ে যেত যদি ওই বিএনপি মাঝখানে পেট্রোল বোমা মেরে অসহায় লোকজনদের না মারতেন, তাহলে সেই সময় হয়তো আমরা আরো ভালো করতে পারতাম। আমরা আশা করি বিএনপি হয়তো তাদের ভুলটা বুঝতে পেরেছে, তারা হয়তো এই রমজান মাসে সংযমের মাস, ক্ষমা চেয়ে আল্লাহর তাআলার কাছে মাপ চাইবে, তবে মাপ করবে কিনা আমি জানি না। কারণ হচ্ছে যে যখন একজন অন্তঃসত্ত্বা মহিলাকে হত্যা করা হয় পেট্রোল বোমা মেরে, কিংবা রিক্সা চালক, ভ্যান ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, বাসের হেল্পারকে হত্যা করা হয়, তখন আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা জানি না। তবে আমরা মনে করি আল্লাহ অসীম ক্ষমতাশালী এবং অসীম দয়াময়, তিনি হয়তো ক্ষমা করবেন। আমরা রমজান মাস থেকে তারা যেন তওবা করে সিদ্ধান্ত নেয় যে তারা জনগণের স্বার্থে শুধুমাত্র আন্দোলন করবেন, পেট্রোল বোমা বা এই ধরনের করে মানুষ হত্যা করার চেষ্টা করবেন না। আর যদি করে থাকে, যেহেতু দায়িত্বে আমরা আছি, ক্ষমতায় আমরা আছি, অবশ্যই শক্ত হাতে সেটা আমরাও প্রতিহত করব। আমরাও দেশে অরাজকতা করে দেশের অর্থনীতিকে ধ্বংস করতে দেব না, দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে পারবো না। আপনি দেখেন, আপনি এসএসসি পাস করেছেন, এসএসসি পাস করেন, আমিও করেছি। এইটা হচ্ছে আমাদের ভিত্তি, যার উপর দাঁড়িয়ে আমি ডাক্তার হয়েছি, আপনি হয়তো আরো হায়ার ডিগ্রি নিয়েছেন, উনিও হয়েছেন। কিন্তু সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ৭১ সনের কথা মনে করেন, 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছিল এই রাজাকার আল বদরের সাথে পাকিস্তানিরা। তারা চেয়েছিল বাংলাদেশ যেন কোনোদিন মাথা চুলে দাঁড়াতে না পারে। এই একই অবস্থা 2015 সনে করার চেষ্টা করা হয়েছিল। 14 লক্ষ এসএসসি এবং 12 লক্ষ এইচএসসি পরীক্ষা দিতে নিয়ে আমরা এটা স্বাধীন আমরা পিছনে চলে গেছি। নীলুফার মনি, সংসদে বিরোধী দলের ভূমিকা আপনি কি দেখতে পান? আপনারা এখন বিরোধী দলের সংসদে আনুষ্ঠানিক বিরোধী দল নন। আমাকে একটু বলতে দেন। উনি অনেকগুলো মজার গল্প বললেন। বিএনপি কি আগের অবস্থায় আছে? বিএনপি, আমিও তো বলি বিএনপি আগের অবস্থা নাই। আগের অবস্থায় থাকলে আমি আপনার আনসার দিচ্ছি। বিএনপি যদি আগের অবস্থায় থাকতো তাহলে বিএনপি সরকারের দল অথবা বিরোধী দলে থাকতো, অবশ্যই বিএনপি আগের অবস্থায়। কিন্তু বিএনপি এমন কত ভয়ঙ্কর যে বিএনপি কে দেখে ভয় পেয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে সর্বশেষ আগের রাতে সিল মেরে সবকিছু পুলিশ দিয়ে, প্রিজাইডিং অফিসার দিয়ে সিল মেরে কাউকে ঢুকতে না দিয়ে আপনারা সিল মারলেন কেন? বিএনপির তো কোনো অবস্থাই নেই, তাহলে এটা করলেন কেন? বিএনপির যদি অবস্থাই না থাকতো, এটা মেকিং গেম, ভোটই দিতে গেল না, সারাদিনে 200 লোক ভোট দিতে গেছে, আপনি ভোট পেয়েছেন 5 লাখ। হাউ ইট পসিবল দ্যাট? নেভার এভার। বিএনপি যদি কিছুই না হতো, আপনি জানেন মোদি আসার আগের দিন এই দেশের পররাষ্ট্রমন্ত্রী তার প্রেস ব্রিফিং এ বলেছে খালেদা জিয়ার সঙ্গে কোনো দেখা হবে না। তো খালেদা জিয়ার সঙ্গে দেখা হবে কি হবে না, 3 ঘন্টা পরে মোদির পররাষ্ট্র সচিব দিল্লি থেকে বলেছে কার সাথে কখন দেখা হবে। আমরা কিন্তু আপনাদের টেলিভিশনগুলোর মাধ্যমে সবকিছু ওয়াচ করেছি। সো বিএনপি যদি কিছুই না হতো, বিএনপি যদি, আমি যদি বলি এই বাবলুটাকে, জাতীয় পার্টির মহাসচিব বাবলুটা আওয়ামী লীগের দেওয়া বাবলু, কারণ হাজব্যান্ড ওয়াইফ মিলে যখন রাজনীতি করে এবং হাজব্যান্ড ওয়াইফের যখন একজন পদের লোক নিয়ে যখন ফাইটিং হয় তখন আমরা বুঝতে পারি। এবং জাতীয় পার্টির যে বিরোধী দল, জাতীয় পার্টির চেয়ারম্যান, আমি আপনার কথার উত্তরগুলো দিচ্ছি, জাতীয় পার্টির চেয়ারম্যান আজকের প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিরোধী দলের হলে কিভাবে উপদেষ্টা হয় আমি জানতে চাই। বিরোধী দল যদি জাতীয় পার্টি হয়, মন্ত্রী এবং এমপি গণতন্ত্র, কোন গণতন্ত্রের ধারায়, কোন সংবিধানের আমরা এর আগে দেখিনি এরকম বিরোধী দল, আমরা দেখিনি কোন দেশের গণতন্ত্রে এটা যায় আমার হিসাবে নাই। বিরোধী দল যদি ওরা হয় তাহলে বিরোধী দল আন্দোলন করবে, রাজপথে থাকবে। কোন রাজপথে দেখেছেন, কোন আন্দোলনে দেখেছেন? বরং বাহবা দেওয়ার আমরা অনেক বক্তব্য টেলিভিশনে দেখেছি যে বাহবা দেওয়ার। আমরা তো দেখি বিরোধী দল করে কে? হাজী সেলিম। হাজী সেলিমকে একজন এখনো কিন্তু ওরকম শিক্ষিত না, কিছু না, কিন্তু সে বিরোধিতা করে এবং সে ভালো কথা বলে। সেই কথাগুলো তো আমি জাতীয় পার্টির কাছ থেকে আশা করি না। জাতীয় পার্টির কোন জায়গা আছে যে জাতীয় পার্টি বিরোধী দল হলে এমন কোন পথ আছে যেটা তারা নেয় নাই, যেটা তারা মোদি কি দিয়ে গেল, কি নিয়ে গেল? আমরা ছিটমহলের কথা বললাম, আমাদের যে 15টা রুট নিয়ে গেল, আমাদের যে ডিপ সি পোর্ট নিয়ে গেল, আমাদের যে পোর্ট ট্রানজিটের নামে করিডোর নিয়ে গেল, কোন শব্দটা বিরোধী দল করেছে? আপনি বলতে পারেন আমরা তো রাজপথের বিরোধী দল, আমরা তো এখন সংসদের বিরোধী দল না। সো আমাদের কাছে সেই পোর্টফোলিও নেই। খালেদা জিয়া 3 বাংলাদেশের প্রধানমন্ত্রী, মোদি তার নিজস্ব প্রয়োজন বোধেই খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। এবং সবচেয়ে যে ব্যর্থতা এই সরকারের, প্রত্যেকটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোতে একটা নিয়ম থাকে, সংসদ অধিবেশন চলাকালে কোন গণতান্ত্রিক দেশের যদি সরকার প্রধান সেই দেশে আসে তাকে একটা বক্তব্য দিতে দেওয়া হয় সংসদে নিয়ে। মোদিকে সেই অফার দেওয়ার পরে মোদি অত্যন্ত সুন্দরভাবে সেটা ফেরত দিয়েছে। এটা এই সরকারকে একটা চপটাঘাত করেছে। আমি এই প্রসঙ্গে নীলুফার মনি আমি ফিরবো একটু বিরতি নিয়ে ফিরি। আমি মানে অনেকটা রেওয়াজের মতো, আমি একটু বিরতি নিয়ে ফিরি, রাষ্ট্রপতির মতো। অতিথিদের সাথে আরো কথা হবে একটু বিরতির পরই, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন।
নীলুফার মনি, বিরোধী দলের ভূমিকা নিয়ে আপনি কথা জি বলছিলেন। আমি আরেকটু বলতে চাই, উনি বলেছেন যে বিএনপি বিরোধী দল তো না স্বীকার করলাম, কিন্তু ওনারা মনে প্রাণে বিরোধী দলই মনে করেন, কারণ বলেছে যে বিএনপির জন্য জিডিপি গ্রোথ সাথে উঠতে পারে নাই। তো বিএনপি তাহলে কিছুই না, যদি বিএনপির কারণে তাহলে জিডিপি গ্রোথ সাথে উঠতে পারে নাই, তার মানে উনি স্বীকার করে নিচ্ছেন একই মানুষ দুই রকম কথা বলছেন, ডাবল স্ট্যান্ডার্ড। উনি বলছেন এসএসসি পরীক্ষা সম্পর্কে শিক্ষিত মানুষ 3 জন, সে খোঁটা দিয়ে বললেন, খোঁচা দিয়ে 96-এ এসএসসি পরীক্ষা 4 মাস পিছিয়ে ছিল। এইবার তো এসএসসি পরীক্ষা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো এমবার্গো দেয় নাই, শুক্র শনিবার করে পরীক্ষা হয়ে 1-1.5 মাসে চলে গেছে। এবং এই জায়গাগুলো যে একই মানুষ তার সময়ে যখন 173 দিন হরতাল করে, তার সময় যখন এসএসসি পরীক্ষা 4 মাস পিছিয়ে দেয়, সেটা কোনো কথা না। যখন শুক্র শনিবার করে এসএসসি পরীক্ষা হয়েছে, সেটা নিয়ে তারা এটা একটা তারা বানায় ফেলছে। এসএসসি পরীক্ষা বাধাগ্রস্ত হয়েছিল, এটা স্বীকার করবেন। যারা জিপিএ 5 পায়, জিপিএ পায়, ফার্স্ট ক্লাস পায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার যখন বলে আমার সন্তান 3rd ক্লাস পাওয়ার যোগ্যতা সম্পন্ন, আমি জানি সেইখানে সে পাইছে, কিভাবে সে পাইলো A+, এটা আমি জানি না। তো তখন তাদের কিছু হয় না, শিক্ষার মান একদম জঘন্য পর্যায়ে নিয়ে গেছে, সেটা নিয়ে কথা না। দুঃখ লাগে ওই জায়গায় ভাই, যখন চরম রাজাকারের সন্তানরা, চরম রাজাকাররা যখন মুক্তিযোদ্ধার সপক্ষের কথা বলে, একজন মুক্তিযোদ্ধা সন্তানকে, মুক্তিযোদ্ধাকে যখন তারা টিস করে রাজাকার বলে, তখন বোঝা যায় একটা দেশের গণতন্ত্র কোথায় আছে, সেই দেশটা কেমন আছে। এখান থেকে প্রমাণিত হয় যে যারা আজকে বেশি কথা বলে যে আওয়ামী লীগ 71-এর এই, আওয়ামী লীগ 71-এর ওই, তো বিএনপি তো আর যাই হোক রাজাকার না। বিএনপি সেই দল যে বিএনপির চেয়ারম্যানের যে কিনা স্বাধীনতার ঘোষক, যে নিজে 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেছে, নিজে যুদ্ধ পরিচালনা করেছে, তাদেরকে যদি এবং 1 থেকে যদি আপনি 100 পর্যন্ত বিএনপির লিডারদের আপনি কাউন্ট করেন, সেখানে 1 থেকে 100 জনের আমি বলবো 90 জন লিডার সরাসরি যুদ্ধ করেছে। বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছেন, আমাদের অস্বীকার করার কোনো কারণ নেই। আমি একটু ডক্টর মিল্লাতের কাছে যাই। ডক্টর মিল্লাত, আপনার কি জবাব? সরকার ঠিকমতো দেশ চালাতে পারছে না, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, পরীক্ষা না দিয়ে কিংবা খারাপ পরীক্ষা দিয়েও ভালো রেজাল্ট করা যাচ্ছে। এইটা আপনি তো আমি শুনলাম, আসলে শুনছিলাম, মনোযোগ দিয়ে শুনছিলাম, এবং এই ধরনের কথাবার্তা সত্যিকার অর্থে আমরা যখন কথা বলি স্ট্যাটিস্টিক্স দিয়ে কথা বলি না, আমরা দুই একটা উদাহরণ দিয়ে কথা বলি, এবং যেখানে 15 লক্ষ লোক পরীক্ষা দিয়েছে এসএসসি, এইচএসসি দিয়েছে 12 লক্ষ, সেইখানে দুই একটা ঘটনা ঘটতে পারে, আমি অস্বীকার করি না, কিন্তু দুই একটা ঘটনা দিয়ে 12 লক্ষ কিংবা 15 লক্ষকে বিচার করা যাবে না। আমি একটা কথা শুনে অবাক হয়ে গেলাম যে বিএনপির যদি প্রথম 100 জনকে ধরা হয় মুক্তিযোদ্ধা, বিএনপির প্রথমকে বেগম খালেদা জিয়া, তিনি ঢাকা ক্যান্টনমেন্টে মুক্তিযুদ্ধ করেছেন। বিএনপির দ্বিতীয়কে তারেক জিয়া, যারা মুক্তিযোদ্ধা তাহলে ঢাকা ক্যান্টনমেন্টে বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ করেছেন, তারেক জিয়া মুক্তিযুদ্ধ করেছে ওইখান থেকেই। এইভাবে হচ্ছে বিএনপি, না ধরছি না, আপনি বলেন প্রথম 100 জনের কথা বলেছেন, এরা প্রথম সারি না, তাইলে ঠিক আছে, বেগম খালেদা জিয়া তারেক জিয়া এভাবে তালিকা করলে হবে না। অনেক মুক্তিযোদ্ধা বিএনপিতে যাচ্ছি না, তাদের মধ্যে মুক্তিযোদ্ধা নেই। আমার নির্বাচনী এলাকায় বহুলি নামে একটা গ্রাম আছে, 52 জন মুক্তিযোদ্ধা ছিল, তারা জামাতের সাথে কোনো না কোনো সম্পর্কিত। বাংলাদেশের রাজাকাররা কখনোই মুক্তিযোদ্ধা হবে না, কিন্তু কোন কোন মুক্তিযোদ্ধা, আমি সম্মান নিয়ে বলছি, যারা প্রকৃতি মুক্তিযোদ্ধা তারা মুক্তিযুদ্ধে আছে। সেই সময় যারা মুক্তিযুদ্ধের নামে দেশকে বিক্রি করতে চেয়েছে, যারা সোয়াত জাহাজ থেকে মেজর জিয়া অস্ত্র নামাতে গিয়ে বাঙালিদের হত্যা করার জন্য যে কাজটি করেছিল, তাকে যদি সেই মুহূর্তে না নিয়ে যাওয়া হতো, তাহলে হয়তো আজকে তার কবর পাকিস্তান হতো, বাংলাদেশ হতো না। বাংলাদেশ উনি একটা শব্দ উল্লেখ করেছেন, চপটাঘাত, আমি গালে থাপ্পড় মারা বুঝি আর কি, এটা স্বাভাবিক বাংলা, অনেকে না বুঝতে পারেন, ক্লিয়ার করে দিলাম যে মোদি এসে নাকি কাকে চপটাঘাত করেছে। আমি একটু বলতে চাই, পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের 40 বছরের ইতিহাসে কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী ভিজিট করার সময় কয়জন বাংলাদেশের করেছে? ক্লিন্টন এসেছিল, কবে সে পার্লামেন্টে বক্তৃতা দিয়েছে? ভারতের নরেন্দ্র মোদী এসেছিল, কবে সে বক্তৃতা দিয়েছে? মিথ্যা কথা। বিএনপি সময় এসেছিল, পারে না, এটা নিয়ম নাই, নিয়ম নিজে তৈরি করতে হবে না, নিজ নিয়মের মতো করে নিয়ম থাকতে হবে। তবে আমি মোদী এসছেন, পাগল হয়ে গেছে বিএনপি, পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সেই কথা কিভাবে বলেছেন সেটা উনি পরে বিশ্লেষণ করেছেন, এবং তিনি বলেছেন তিনি সেভাবে বলেননি। তার কথা পররাষ্ট্রমন্ত্রী সংসদে বক্তব্য রেখেছেন, এর আগে মনমোহন সিং এর সাথে দেখা করেননি, তখন যে ল্যাংটি খেয়েছিলেন, সেই ল্যাংটি যাতে এবার খেতে না হয়,
তিনি যে মনমোহন 4:45 সিং সময় না, দেখা বলেন যে যে 4:45 সময় প্রণব- দেখা তিনি 1 ঘন্টা আগে হোটেল সোনারগাঁর সামনে এসে অপেক্ষা করছিলেন। একটা ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে 1 ঘন্টা বসেছিলেন। কেমন দেউলিয়া হলে একটা এটা দলের থাকতেই পারে, নেত্রী দলের ডাক্তার- নেতা ডাক্তার- ডাক্তার কর্মীর মিল্লাত- অবস্থা- ডাক্তার ওরা মিল্লাত- বসতেই পারে। উনি বসেছিলেন দলের এবং উনি নেতা কিভাবে দেখা কর্মীর করলেন? অফিসে আমার রথ সবচেয়ে দেখা দুঃখ করা লাগে বেচা। যে লোকগুলো নেতা কর্মীর ওখানে যেতেই পারে, এটা নিয়ে কোনো কথা না। 1% লোকেরও রিপ্রেজেন্ট করে না, সেই দলগুলোর নেতারাও তার সাথে নরেন্দ্র মোদীর সাথে যেভাবে দেখা করেছে, বেগম খালেদা জিয়া আপনারা একইভাবে দেখা press করেছে। conference-এ তাহলে বলেন সেই কেন? যদি জনপ্রিয় হবেন আমাদের তিনি তো কোনো তিনি যদি সমস্যা নাই। জনপ্রিয় হবেন আমি তাহলে একটি ওই বিরতি নিয়ে ফিরি, আমি একটি বিরতি নিয়ে ফিরি। ডাক্তার মিল্লাত, এ নিয়ে আরো আপনি কথা বলেছেন, বলবো। না, না, আমার ডাক্তার কথা শেষ মিল্লাত, করতে আমি দিবেন একটি না। বিরতি নিয়ে বিএনপির ফিরি। শেষ কথা ছিল আমরা ইন্ডিয়ার সাথে ছিলাম, আছি, থাকবো, তাদের মুখপাত্রের কথা। আর যখন বিএনপি নির্বাচন আসে, যখন অন্য কোনো সময় হয়, তখন তারা ভারত বিরোধী বলেন। আর যখন নরেন্দ্র মোদী দিয়ে আসে, ছিলাম, আছি, থাকবো, বন্ধু, প্রভু আমারে দেখে রেখো। আমি এই কথা একটি বলছেন। বিরতি নিয়ে ফিরি, নিচ্ছি 1 মিনিটের বিরতি, শিগগিরই ফিরছি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। নীলুফার মনি, আমি একটু পুরনো প্রসঙ্গে ফিরে যাই। জি। তত্ত্বাবধায়ক সরকারের কিংবা একটা অন্তর্বর্তী সরকারের কি ফর্মুলা এই মুহূর্তে বিএনপির আছে? বিএনপি সর্বশেষ যে ফর্মুলা দিয়েছিল, তারপরে এটা অনেক দিন আগে, প্রায় 1.5 বছর আগে, গত নির্বাচনের আগে। এখন বিএনপির হাতে সর্বশেষ কি ফর্মুলা আছে? আমি আপনার কথা এক কথায় উত্তর দিচ্ছি, বিএনপি ওই ফর্মুলা থেকে সরে যায় নাই। যেহেতু এর মধ্যেই ওই ফর্মুলা থাকতে থাকতে বিএনপি সর্বশেষ ফর্মুলা ইলেকশনটা ছিল হয়ে গিয়েছে। সর্বশেষ 2টি তত্ত্বাবধায়ক সরকার থেকে 5 জন করে সদস্য নিয়ে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু সেই ফর্মুলা কাজে লাগছে না, কেননা আমরা এবং মিলিয়ে যে- দেখেছি যদি- 11 জন লোক পাওয়া যায় না। আর যদি কাজে না লাগে তখনের জন্যই সংলাপ, সেটার জন্যই সংলাপ। পৃথিবীতে যত কিছু হয়েছে, এই যে রাষ্ট্র বলেন, এই যে গণতন্ত্র বলছি, এই যে রাষ্ট্রবিজ্ঞান বলছি, এই যে এত কিছু, ইকোনমিক্স, সিভিক্স, যা কিছু আছে সবকিছু কিন্তু আলোচনা থেকেই বুদ্ধি বাড়ে। 3 জন কথা বলছি, 3 জন যখন কথা বলছি, শাউট করছি, তখন কিন্তু অনেকগুলো কথায় কথা চলে আসছে। সো দ্যাট আমি মনে করি সংলাপে বিকল্প নাই। উনি বলেছেন যে ইন্ডিয়ার সাথে বিএনপি সবসময় ছিলেন, আছেন, থাকবে। আমি মনে করি উনি অত্যন্ত সুন্দর একটা কথা বলেছেন। প্রতিবেশী এমন একটা জিনিস, প্রতিবেশী আমি চাইলে আমি চেঞ্জ করতে পারবো না। যেহেতু আমি চেঞ্জ করতে পারবো না, আর ইন্ডিয়া অনেক বড় একটা রাষ্ট্র, আমি মনে করি ইন্ডিয়া বড় রাষ্ট্র, বাংলাদেশ ছোট রাষ্ট্র, কিন্তু রাষ্ট্র একই সমান ফ্যাসিলিটিস ইন্টারন্যাশনাল ওয়েতে। সেইখানে ইন্ডিয়াকে বন্ধু হিসেবে নিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, অবশ্যই সবকিছু দিয়ে, ট্রানজিটের জন্য কোনো মাসুলও নিব না। আমি যখন যমুনা নদী ক্রস করি, যখন সেতুতে উঠি, তখন কিন্তু এমপি মন্ত্রী দেখেন আমাকে টোল দিতে হয়। তারা টোল দিবে না, এটা তো হতে পারে না। আমার বুকের উপর দিয়ে 134 চাকার গাড়ি যাবে, সেটা যদি আমার বাবাও হয়, আমি 1 দিন 2 দিন 3 দিন দেখবো, আমি অবশ্যই টোল নিব। ট্রানজিট ইন্ডিয়া থেকে চুক্তি হলে তো অবশ্যই টোল থাকবে, এটা দাবি করার কি আছে? এর আগে যা যা গিয়েছে আপনি জানেন, ডক্টর মশিউর সাহেব চুক্তি ছিল না, ট্রানজিটের কোনো চুক্তি ছিল না। লজ্জাস্কর ব্যাপার, মশিউর সাহেব বলেছেন এটা লজ্জাস্কর ব্যাপার যে তাদের কাছ থেকে টোল নিব। আমরা এত বড় লোক না, আমি যদি আমেরিকাতেও যাই সেখানেও আমাকে ট্যাক্স দিতে হয়, সেখানেও তাদের টিকেটের সাথে আমাকে সবকিছুই দিতে হয়। সো আমি ট্রানজিটের সময় যানবাহনকে টোল দিতে হবে, এটা নতুন কি কথা? এটাই কথা। এটা চুক্তির মধ্যে থাকলো না কেন? আছে তো, আপনি চুক্তিটা আপনি পড়েছেন। চুক্তি তো হয়নি, ট্রানজিটের কোনো চুক্তি হয়নি। আপনি তো চুক্তি হয়েছে নাকি? আরে চুক্তি তো হয় নাই। আমি বলতে দেন, চুক্তি হলো কবে বলেন? নীলুফার মনি, চুক্তি হয়নি, চুক্তি হবে। চুক্তি হয়নি, চুক্তি নিয়ে কথা বলেন কেন? দুইজনে মিলে কথা বলতে না, 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 বলতে পারবেন, আপনি আমাকে বলার সুযোগ অযৌক্তিক কথা দিতে বলেন হবে। কেন? অযৌক্তিক, এটা আপনার সময়, আপনি ধার্য থাকলো আপনি বলবেন। না, না, অযৌক্তিক। আমি আপনাকে বলি, যখন মোদি সাহেব চলে গেলেন, তখন যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন পররাষ্ট্র সচিবকে, উনি বললেন আমি ওই শব্দগুলোই দেখিনি কোনোখানে কোনো পোর্ট, মংলা বা চিটাগং পোর্টের ব্যাপারে। কিন্তু তার 2 দিন পরে যখন বিবিসিকে, যখন নৌ পরিবহন সচিব কথা বললেন যে হ্যাঁ সেটা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে লুকোচুরি খেলা, দেশ নিয়ে কিন্তু লুকোচুরি খেলা যায় না। এটা কিন্তু 2 দিন 1 দিনের কথা না। এটা আজকে আমার সামনে যারা এই যে ক্যামেরাম্যান গুলো, তারাও কিন্তু মানুষ। তারা যখন দেখবে যে আমি নেতা প্রতিবাদ করতে পারছি না, তারা কিন্তু একদিন রুখে দাঁড়াবে। কারণ আস্তে আস্তে ঠেকতে কিন্তু তাদের পর্যায়ে চলে যাবে। সো আমি মনে করি যে এইখানে তারা যে কাজটা করেছে, গর্হিত কাজ, সংসদের মাধ্যমে তাদের অবশ্যই জানানো উচিত ছিল। মোদি সাহেব চলে গেছেন অনেক কিছু নিয়ে, সেও অনেক দিন হয়ে গেল, প্রায় 15-20 দিন। তারা কিন্তু ডার্কে রেখেছেন, তাদের বিরোধী দলকে জানান নাই, তাদের বিরোধী দলের সরকারের কাছে জানতে সংসদে চান নাই। অবশ্যই So, সব চুক্তি নিয়ে সংসদে আলোচনা হওয়া বিগত উচিত। দিনগুলোতে কিন্তু তাই নীলুফার মনি, হয়েছে। আমি একটি বিরতি নিয়ে ফিরি। অতিথিদের সাথে আরো কথা হবে বিরতির পরেই, সাথী থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। ডক্টর হাবিবে মিল্লাত, আমরা দেখলাম নীলুফার মনি বললেন একটি সংলাপ দরকার, যদিও তিনি জানেন না কি বিষয়ে সংলাপ হতে পারে। তিনি বলছেন সংলাপই ঠিক করা যাবে সংলাপের বিষয়বস্তু। সরকার সংলাপের কোনো তাগিদ বোধ করে কিনা নিজে থেকে? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি প্রশ্ন। সংলাপ, তার আগে অনেকগুলো কথা বলার দরকার আছে, বলবো হয়তো।
আমাদের হাতে খুব কম সময়, আপনি আমি জানি সংক্ষেপে সেটা, বলবেন। কিন্তু সংলাপের চেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেকবার করেছেন, এমনকি ফোনও করেছেন, এমন মুখ ঝামটি খেয়েছেন উনি আর দ্বিতীয়বার সেই মুখ ঝামটিটি খেতে চান না। একজন মহিলার কাছ থেকে একজন মহিলা মুখ ঝামটি খেলে কি আমরা ধরে অবস্থা নেব হয়? সংলাপের আর উদ্যোগ নেওয়া হবে না। সংলাপের সরকারি উদ্যোগ দলের পক্ষ অবশ্যই থেকে। নেওয়া হবে 2018 সনের শেষের দিকে, 2019 সনে, তখন একটি অর্থবহ নির্বাচন করার জন্য সকলকে আসার আমন্ত্রণ জানানো হবে। যারা আসবে তারা নির্বাচন করবে, যারা আসবে না তারা নির্বাচন করবে না। বিরোধী দল বিশেষ করে বিএনপিকে নির্বাচনে আনার ব্যাপারে আওয়ামী লীগ আলাদা কোনো উদ্যোগ নেবে কিনা? যেরকম একটু আপনি উদ্যোগ একটা আমরা অদ্ভুত দেখেছি প্রশ্ন করছেন। 5 জানুয়ারির আগে। বিএনপি কি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নাকি সহযোগী সংগঠন? সকল দলকে না, নির্বাচনে সকল আনা দলকে- একটি দায়িত্ব সরকারের। না, সরকারের দায়িত্ব না। সরকার, আওয়ামী লীগ একটা পার্টি, আওয়ামী লীগের দায়িত্ব, আওয়ামী লীগ নির্বাচনে যাবে। আওয়ামী লীগ আমি বলছি সরকারের। আপনি খেলতে যাবেন না, আমি আপনাকে খেলার জন্য ডাকবো, আপনি খেলতে আসলে আসবেন, না হলে আপনার বাড়িতে আপনি যান, আপনার সাথে কোনো সম্পর্ক নেই। আপনি খেলবেন না, একপক্ষে গোল। অত সমালোচনা করবেন। তখন যদি কেউ একপক্ষে গোল ওয়াক ওভার হয়ে যাবে। দেয় সেটা তার দায়িত্ব, আমরা সেই দায়িত্ব নেব না। একপক্ষে খেলা হয় যেমন না সিটি জানি, কর্পোরেশন কিন্তু আওয়ামী নির্বাচন, লীগে হয়। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দুই একটা মজার কথা বলি। আপা অনেক কথা বলছিলাম, সেই সময় সুযোগ পাইনি। 2700 ভোট সেন্টার ছিল। বিএনপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে 55টি ভোট সেন্টার সম্বন্ধে বিভিন্ন কথা বলা হয়েছে, কিন্তু 2645টি সম্বন্ধে কোনো কথা বলা হয়নি। তাদের মঞ্জুরুল আলম, সেই মঞ্জুরুল আলম তিনি যখন 11টার সময় 10:30টার দিকে বললেন উনি আর নির্বাচন করবেন না, সাথে এটাও বললেন বিএনপি নির্বাচন তিনি আর করবেন না, কারণ উনি সেটা বিএনপির বলেন, পক্ষ উনি বলছেন থেকে আমি আর রাজনীতি করব না। তার মানে আওয়ামী লীগের উনি রাজনীতি বলেন করব না। নাই যে বিএনপির আরে উনি উনি আওয়ামী লীগ থেকে পুরো খেয়ে আমার ফেলতে হাতে- আমার হাতে আসছে। খব- এটা তো সময় খুবই ব্যাপার। কম, আপনি একটু সংক্ষেপে বলুন। উনি বলেন নাই বিএনপি বিএনপি, উনি যেহেতু বলছে তাকে আমি আর রাজনীতি করব না, বিএনপি রাজনৈতিক দল বয়সজনিত এমন কারণে। ভঙ্গুর, বয়সজনিত কারণে, তারা ওটা বলেন। পোলিং এজেন্ট দিতে পারে না। আমি পত্রিকায় Polling দেখেছি agent দিতে ঢাকা দেন না, এগুলো বাজে ইউনিভার্সিটিতে কথা টাকা দিয়ে বলেন না, বুঝছেন? তাবির আওয়াল ভোট পোলিং এজেন্ট নিতে গেছে। যদি রাজনৈতিক প্রশিক্ষিত পোলিং এজেন্ট না থাকে সে নির্বাচনে যাওয়া ঠিক না। ফোন আলাপ শোনেন নাই, কইতে শরম লাগে, শোনেন নাই বিএনপি সম্বন্ধে নেতারা, বড় বড় নেতারা কি জনাব বলছেন। মিল্লাত, আমাকে এই শেষ সমস্ত করতে অনেক কথা হবে। শুনেছেন। শোনেন, আপনি যদি শেষ কথা বলেন। 75 পরবর্তীকালে মুজিব ইন্দিরা গোলামের চুক্তি অনেক শুনেছি। সেই গোলামের চুক্তি শেষ এখন কথাটা হচ্ছে, গোলার আমি মালা বলি, হয়ে মুই কি হলো রে, আমরা ফেরত বরিশালে একটা পেয়েছি। কথা বলে, সেই বেগম বুঝছেন? খালেদা জিয়া রহমানা এখন যে যারা কাজটি করেছেন, ইলেকশন স্বাধীনতা ছাড়াই বিরোধীদের- এমপি, আমাকে আমার শেষ করতে প্রতিপক্ষেও হবে, ইলেকশন আমাকে শেষ ছাড়াই করতে দিন। যে কাজটি করেছেন, মুই কি হলো, আমাকে শেষ এখন কথাটা তার এটা। প্রতিনিধিত্ব করছেন এখন আমাদের তো আলোচনা সবকিছুই এখানেই শেষ এরকমই করতে হবে। হবে। আমাদের আপা, সেই আপা যখন স্বাধীনতা বিরোধীদের প্রতিনিধিত্ব করেন তখন তার মুখ থেকে আপনারাও এর করেছেন, চেয়ে গোলাম বেশি আজমকে আর সালাম কথা দিতে বলা দেখেছি, যাবে না। জনাব নেত্রীকে হাফিজুর দেখেছি, মিল্লাত, গোলাম আজমকে সবাই পাশে নীলুফার মনি, সালাম আপনাদের দিতে। দুজনকেই ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। এই ছিল বাংলাদেশ এখনে। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।